আসসালামু আলাইকুম, চ্যানেল সাতকাহন নিউজের নতুন একটি লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি অফিসের প্রধান কার্যালয়ের সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্দু ধর্মাবলম্বীর যে সদস্যরা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। তাদের যে যারা সনাতন ধর্মাবলম্বী বিশ্বাসী, তাদের ইসকন যে একটি সংগঠন রয়েছে, সেই ইসকনের নেতা চিন্ময় দাসকে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ এবং তাকে ডিবিতে রাখা হয়েছে। তার প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্দু ধর্মাবলম্বীর যে যারা বিশেষ করে ইসকনের ভক্ত বা ইসকন সংগঠনের সাথে সম্পৃক্ত, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তারা এখানে অবস্থান করছেন। আমরা একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে কয়েকজন এখান থেকে কিন্তু চলে গিয়েছেন, তবুও এখানে কিছু লোক উপস্থিত আছেন। এখন আমরা আপনাদেরকে একটি বিষয় স্পষ্ট করে বলে দিই যে গত 25শে অক্টোবর চট্টগ্রামের লালদিঘির ময়দানে ইসকনের পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হয় এবং সেই সমাবেশে নানা রকমের কথা তিনি বলেন এবং ইসকনের নেতা হিসেবে তিনি যে অভিযোগগুলো করেছিলেন যে বাংলাদেশের মন্দির ভাঙচুর, হিন্দুদের উপর নির্যাতন, এইসব বিষয় নিয়ে নানা রকম অভিযোগ করেন এবং একই সাথে তিনি তার বিরুদ্ধে কিন্তু আগে থেকেই যে উস্কানিমূলক বক্তব্য, এগুলোর কিন্তু অভিযোগ রয়েছে এবং একই সাথে সেই সমাবেশে আমরা দেখেছি জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। তার বিরুদ্ধে একজন নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় যে জাতীয় পতাকার অবমাননা সহ সম্প্রীতি বা উচ্ছৃঙ্খল বক্তব্যের দায়ে কিন্তু দুজনকে গ্রেফতার করা হয় এবং আজকে বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে চিন্ময় দাসকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন, সেখানে তিনি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য সেখানে গিয়েছিলেন এবং সেখান থেকে গোপন তথ্যের ভিত্তিতে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়। দর্শক, আমরা এখানে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ডিবি অফিসের সামনে থেকে এবং আমরা কয়েকজনের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে কী কারণে তাকে আনা হয়েছে এবং তাদের অবস্থানটা কত দূর বা কতক্ষণ থাকবে এবং তারা পরবর্তী কী কর্মসূচি নেবে, এই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে আমাদের যারা প্রতিনিধি হিসেবে 3-4 জন আমি কথা আমরা তো অনেক জুনিয়র, ঠিক আছে না এখানে যদি লোকজন আসতেছে এখান থেকে সরা যাবে না। লোকজন আসতেছে এখানে থাকে থাকে, এখানে সরা যাবে না। আচ্ছা, আপনার যদি একটু কথা বলে, আপনারা এখানে অবস্থান কেন করছেন? আমাদের এখানে অবস্থা হচ্ছে আমাদের এক চীনের প্রভুকে ধরে আনছে, এই জন্য এখানে অবস্থান করছে। ওনাকে কোনো রিজন ছাড়া ধরে আনছে, কেন ধরে আনছে সেটা আর বলতেছে না। এই কারণে আমাদের সবাই এখানে অবস্থান করছে। মানে কি কারণে ধরা হয়েছে বা কি মামলায় কি কারণে ধরছে সেটা আর বলতেছে না। আমি বলি, বিষয়টা হলো যে আমাদের যে সনাতনীদের যে 8 দফা দাবি, আমাদের সেই 8 দফা দাবি আদায়ের জন্য আমাদের বিভিন্ন বিভাগীয় পর্যায়ে আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। তো এখানে কিছু লোক আমাদের ইসকন মন্দিরকে একটি জঙ্গি সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, কিন্তু আমাদের দাবিটা সাধারণ দাবি। আমাদের হিন্দুদের যে অধিকার আদায়, যেমন আমাদের এই যে দুর্গাপূজার 5 দিনের ছুটি, আমাদের সংখ্যালঘুদের সুরক্ষা আইন, বিভিন্ন হিন্দুদের বাড়ি ঘরে হামলা করতে, ভাঙচুর করতে, সেগুলো উদ্ধার, এইসব বিষয়গুলো নিয়েই আমাদের মূলত দাবি। কিন্তু সেটাকে তিনারা খারাপভাবে আমাদের যে 8 দফা দাবি, মূলত সেই 8 দফা দাবিকে কেন্দ্র করে চিন্ময় প্রভুর নেতৃত্বে যেহেতু সারা বিশ্ব এই 8 দফা দাবির উপর জেগেছে, আমাদের এখানে সমস্যা কোথায়? আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবাই বলছে যে আপনাদের যে দাবিটা এটা যৌক্তিক দাবি। আমাদের বিএনপির নেতৃত্বের লোকরা বলছে আপনাদের দাবি যৌক্তিক দাবি।
জাতীয় পার্টির অনেকে বলছে যে আপনাদের দাবি যৌক্তিক দাবি, তো সবাই যদি বলে যৌক্তিক দাবি তাহলে এখানে সমস্যা কোথায়? কিন্তু আমাদের চিন্ময় প্রভু যেহেতু এখানে নেতৃত্ব দিচ্ছে, এই জন্য তিনাকে জঙ্গি সংগঠন, যেহেতু একটা চক্রান্ত, জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে তিনাকে খারাপভাবে ইন্ধন দেওয়া হচ্ছে, বা এই জন্য তিনাকে আটক করা হয়েছে। কিন্তু ওনার কোনো দোষ নাই। রংপুর সমাবেশ করে উনি আমাদের শাহজালাল বিমানবন্দর থেকে আসছিলেন, বিমানবন্দরের ওখান থেকে তিনাকে ডিবিরা ধরে নিয়ে আসছে। এই যে গাড়িতে ধরে নিয়ে আসছে সেটা ঢাকা মেট্রো চ এই 52-11-61 সম্ভবত এই গাড়ির নাম্বারটা। কিন্তু ওনারা প্রথমে অস্বীকার করলেও এখন অনেকটা স্বীকার করছে। তো ওনারা বলছে যে আমরা জানাচ্ছি যে ওনাকে এখানে রাখা হবে বা কোনো মানে কী কারণে রাখা হচ্ছে বা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে কিনা সেই বিষয়ে এখন আমরা আছি। আমরা এখন নির্দিষ্টভাবে আমাদেরকে কিছু জানাই নাই, আমরা আপাতত আছি এখানে। আচ্ছা, আমরা যতটুকু জেনেছি যে আপনাদের যে সমাবেশটি ছিল সেই সমাবেশের পরবর্তীতে একটি ছোটখাটো দাঙ্গার সৃষ্টি হয়, সেখানে পুলিশকে এসিড নিক্ষেপ করা হয় এবং এছাড়াও আপনাদের এই সমাবেশের ভিতরে আমরা দেখেছি যে জাতীয় পতাকাকে অপমাননার যে বিষয়টি সেটি উঠে আসে। সেই বিষয়টি কেন্দ্র করে একটি মামলা করা হয় রাষ্ট্রদ্রোহিতার। এই বিষয়টির জন্য কি তাকে গ্রেফতার করা হয়েছে বা এই দায় কি আপনারা এড়াতে পারবেন কিনা? আসলে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ ওখানে ছিল জাতীয় পতাকার পাশে আমাদের একটা গৌরিক, হিন্দুদের একটা গৌরিক পতাকা, যেমন মুসলিম ধর্মের একটা পতাকা আছে চান্দ্রা মার্কা পতাকা, তো হিন্দু ধর্মের একটা গৌরিক পতাকা আছে, ওটা আমাদের জাতীয় পতাকার পাশেই সেই পতাকাটা লাগানো ছিল। কিন্তু ওটাকে এডিট করে বলা হচ্ছে যে ধর্মবন। আসলে এটা কিন্তু কিছুই না। অনেকেই তো আছে যে জাতীয় পতাকাকে অবমাননা করে ওই জাতীয় পতাকার উপরে তো নামাজ পড়ছে, অনেকে নামাজ পড়ে জাতীয় পতাকাকে, অনেকে আছে পা দিয়ে দাঁড়ায় আছে। কিন্তু আমাদের ধর্মে তো এগুলো কিছু নয়, জাস্ট একটা উত্তরণী করা হয়েছে, উত্তরণী পতাকা হিন্দুদের, সেটাকে জাতীয় পতাকা দুইটা একসাথে রেখে টাঙাই দেওয়া হয়েছে, তাছাড়া তো কিছু না। কিন্তু এটাকে ওনারা নেগেটিভলি প্রচার করতেছে। অনেকে এমনটি দাবি করছে যে আসলে পতিত যে স্বৈরাচার ছিল তার দোসর হিসেবে আপনারা দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন পন্থায় আপনারা রাজপথ দখল করে রাখার চেষ্টা করছেন। এই বিষয়টি নিয়ে কি বলবেন? আমাদের সাথে আমাদের এই আন্দোলন, আমাদের যে 8 দফা দাবি, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। শেখ হাসিনার আমলে বা স্বৈরাচার যে শাসিকা বা শাসক যে শেখ হাসিনা, তিনার আমলেও কিন্তু আমাদের এই দাবিগুলো ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে আমরা আপনাদের এই দাবি মানব, কিন্তু পরবর্তীতে তিনি এই দাবি মানেন নাই। আমরা এটা অনেক আগে থেকে আন্দোলন করে আসছি। পরবর্তীতে যেহেতু আমরা এই আন্দোলনগুলো জোগাড় করছি বা অনেকের যে দাবিগুলো মানছে, সেই জন্য আমরা এখনও সেই আন্দোলনের মুখোমুখি আছে। আমাদের এই দাবিগুলো যেহেতু সবাই বলছে যে দাবিগুলো যৌক্তিক, তাহলে মানলে তো আমাদের আন্দোলনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু সেগুলো কিন্তু মানছে, বরং আমাদেরকে মিথ্যা তকমা দিচ্ছে। অনেক জায়গায় বলছে যে আমরা ভারতের দালাল, অনেক জায়গায় বলছে আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের বিপক্ষে তো আমরা কথা বলছি, কারণ আওয়ামী লীগ তো আমাদের দাবিগুলো মানে নাই, বরং আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, বিভিন্নভাবে করছে, আবার অত্যাচার করছে। আওয়ামী লীগের সময় আমাদের অনেক অত্যাচার হয়েছে, সেইগুলো কিন্তু সঠিক বিচার হয় নাই। আমরা সেগুলো নিয়েও কিন্তু প্রতিবাদ করছি, কিন্তু তারপরেও নাকি আমরা আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। এইসব মিথ্যাচারিতার কি কারণ আছে সেটা আমরা জানি না। আচ্ছা, আমরা এখানে আসার পরে দেখলাম যে আপনাদের ভেতর থেকে অনেকেই এখান থেকে চলে যাচ্ছে এবং তারা বলছে, বাকি যারা ছিল তাদেরকে বলছে যে আপনারা চলে আসেন, কিন্তু সেখানে আমরা দেখলাম যে অনেকে আবার সেখানে অবস্থান করছে। আসলে আপনাদের ভিতরে এই বিভাজনটা কেন? বা আসলে বিভাজন না, এখানে বলছে যে যেহেতু ডিবি কার্যালয় এটা একটা সেন্সিটিভ জায়গা, সেখানে জড়ো হয়ে একটা সিনক্রেট তৈরি না করে আমরা যদি এখানে কিছু লোক থাকবে যারা ওনাদের সাথে কথা বলে, বাকিগুলো শাহবাগ চত্বরে যাওয়ার জন্য বলছে। এখানে কোনো বিভাজনের কিছু নাই। আপনাদের পরবর্তী কর্মসূচি কি শাহবাগ চত্বর দখল বা সেখানে অবস্থান? শাহবাগ চত্বর দখল বলতে যদি আমাদেরকে চিন্ময় প্রভুকে যদি ওনারা ছেড়ে না দেয়, তাহলে আমরা আন্তর্জাতিকভাবে প্রতিরোধ এবং প্রতিবাদ করব। কারণ আমাদের সারা পৃথিবীতেই আমাদের সংগঠন আছে, আমাদের অধিকার আন্দোলন। এবং ইসকনকে নিয়ে বাজে কথা বলা হচ্ছে যে ইসকন একটা জঙ্গি সংগঠন। ইসকন হলো মানুষের আধ্যাত্মিক উন্নতির, আধ্যাত্মিক চেতনা উর্বর মস্তিষ্ক করার জন্য কিন্তু কাজ করে। সারা পৃথিবীতে তাকে সুন্দরভাবে গ্রহণ করছে। আজ আমেরিকার যে ডিবি গোয়েন্দা সংস্থার প্রধান, তিনি কিন্তু ইসকনের ভক্ত। এবং আমেরিকাতে যারা একসময় নেশা করে পড়ে থাকতো, তাদেরকে একটা সুষ্ঠু সমাজ জীবন ব্যবস্থা দান করেছে ইসকন। সেই ইসকন আবার জঙ্গি হয় কি করে? পৃথিবীর বিভিন্ন দেশে ইসকনকে সাদরে গ্রহণ করতে সবাই, সেটা আবার জঙ্গি সংগঠন হয় কি করে? আপনাদের সংগঠন কি মানে কোনো রাজনৈতিক সংগঠন না এমনি সেবা ধর্মীয় এরকম? ধর্মীয় সংগঠন, এটা আমাদের ধর্মীয় সংগঠন এবং এটা আমাদের জাস্ট হিন্দুদের অধিকার আদায়ের সংগঠন। আমাদের অধিকার, যেমন আমাদের অর্পিত সম্পত্তি, আমাদের যে সম্পত্তিগুলো দখল করে নিচ্ছে, এগুলো অধিকার কারোর আছে নাকি? আমাদের যে দৈবত্ব সম্পত্তি বা দেবত্ব সম্পত্তিগুলো দখল করে নিচ্ছে, আমাদের হিন্দুদের উপরে বিনা কারণে অত্যাচার করছে, জায়গা জমি দখল করছে। তো সেই বিষয়ে তো আমরা প্রতিবাদ করতেই পারি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনারা একটি যদি রাষ্ট্রীয় বা
মানে রাজনৈতিক যদি সংগঠন না হয়ে থাকেন, আপনারা রাজপথ দখল করার মতো আলটিমেটাম দিয়ে থাকেন, এটা আসলে কেন? রাজনৈতিক দল ছাড়া তো এরকম আলটিমেটাম কেউ দিতে পারে না। এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা আমাদের একটি ধর্মীয় সংগঠন, জাস্ট আমাদের অধিকার, আমাদের 8টা যে অধিকার, যে দাবিটা, 8টা দাবি মানলে তো আমাদের কোনো এখানে রাজনৈতিক কিছু নাই। এখানে আমাদের দুর্গাপূজাতে 5 দিনের ছুটি, আমাদের যে দেবত্ব সম্পত্তিগুলো দখল করে আছে সেগুলো উদ্ধারের জন্য বলা হচ্ছে। তারপর তো বিভিন্ন জায়গায় হিন্দু ঘর বাড়িতে পুরা দিচ্ছে, যখন যে সরকার ক্ষমতায় আসে তখন হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে। তো এইগুলো লালদিঘির ময়দানে আপনারা যে সমাবেশ করেছেন, সেই সমাবেশের পরবর্তী সময়তে পুলিশের উপর অ্যাসিড নিক্ষেপ বা ওই যে বিশৃঙ্খলার তরিটা হয়েছিল, এর দায়ভার কে নিবে? এগুলো ওটা না, ওখানে হলো ইসকনকে নিয়ে একটা বাজে উক্তি করা পোস্ট করা হয়েছিল, তখন ওটা প্রতিবাদ করা হয়। প্রতিবাদ করলে তখন পুলিশ এবং আর্মি সহ অনেকে তাদের আমাদের হিন্দু ধর্মলে অনেকের উপরে লাঠিচার্জ করেছিল। তখন ওখানে কিছু স্বর্ণকার ছিল, তাদের কাছে অ্যাসিড ছিল, ওইটাই যে মানে বাজে উক্তি করেছিল তার উপর হয়তো নিক্ষেপ করে, সেটা হয়তো পুলিশের গায়ে বা ওই প্রশাসনিক কারোর গায়ে লাগে, সেটাকে কেন্দ্র করে। কিন্তু পরবর্তীতে ওইটা কিন্তু সমঝোতা হয়ে গেছিল। পরবর্তী রাত্রে অযাচিতভাবে এটা আক্রমণ করে, এবং কয়েকজন মুসলিম ধর্মাবলম্বী কিন্তু এই বিষয়ে প্রতিবাদ করছে যে এটা যেহেতু কোনো সমস্যা ছিল না, পরবর্তীতে রাতের আধারে হানাদার বাহিনীদের মতো প্রশাসনিক লোকগুলো গিয়ে যতগুলো হিন্দু পেয়েছে, যাদেরকে পেয়েছে তাদেরকে বাড়ি থেকে নিয়ে গিয়ে অত্যাচার করছে, এবং অনেকে তো টর্চার করছে, কয়েকজনকে মেরে ফেলে দিছে। একজন ক্যান্সারে আক্রান্ত, তার ওয়াইফের ওষুধ নিয়ে আসতে গেছে, তাকে মেরে হাড্ডিগুড্ডি ভেঙে দিয়েছে, তাই সেও মৃত্যুর অবস্থায়। তিনি যে ওয়াইফ ক্যান্সারে আক্রান্ত, তিনিও মৃত্যু পর্যায়ে রয়েছে। আমরা যেমনটি দেখতে পাই যে আপনারা যতটা না আপনাদের অধিকার নিয়ে সোচ্চার, তার চেয়ে বেশি ভারতের রিপাবলিক বাংলা বেশি আপনাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে। আপনারা কি আপনাদেরকে প্রমোট করার জন্য তাদেরকে বলেছেন কিনা? না, এই ধরনের কিছু আমরা বলি না। এটা তো সারা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মহলে, যেমন আপনার সিরিয়াতে আপনার সিরিয়া এবং ইসরায়েল এবং যে আপনার যুদ্ধটা বাড়ছে, আপনার এগুলোতে যুদ্ধ বাড়ছে, এগুলো তো কাউরা কিন্তু প্রমোট করছে না, কিন্তু সারা পৃথিবী কিন্তু ভালো এবং মন্দকে প্রচার করবে, এটাই নিয়ম। তো আমরা যে অধিকার আদায়ের যারা আন্দোলন করছে, এটা তো ন্যায্য হিস্সা, এটা তো আমাদের কোনো, কারণ এই যে সংখ্যালঘুদের যে অধিকার বা এই যে আপনার যে সংখ্যালঘুদের যে আইনটা বা আমাদের যে মন্ত্রণালয়, এগুলো তো পাকিস্তানের মতো দেশে যদি থাকে তাহলে আমাদের দেশে কেন থাকবে না? এখন আমি সর্বশেষ জানতে চাই যে আপনারা এখানে কয়েকজন আমরা দেখছি অবস্থান করছেন, এবং বাকিগুলো তারা কি শাহবাগে অবস্থান করছে না কোথায় চলে গেছে? হ্যাঁ, ওনারা শাহবাগে চত্বরে যাবে। এখানে কিছু লোক থাকবে, আমাদের ডিবি অফিসের যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তারা, ওনারা আমাদেরকে রিপোর্ট দেবে, ওনারাকে সাক্ষাৎকার করার পর ছেড়ে দিবে না ওনারা কয়েকদিন রাখবে না কি, সেই বিষয়ে একটা রিপোর্ট দেবে। রিপোর্ট নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব। যদি কোনো সিনক্রেট কিছু করে তখন আমরা একটা সিদ্ধান্ত নেব কি। আপাতত ওনারা ওখানে থাকবেন, আমাদের যে শাহবাগের ওখানে থাকবে, আর কিছু লোক এখানে থেকে রিপোর্টটা নিবে, নেওয়ার পরে তারা সিদ্ধান্ত নেবে কি করবে। আমাদের বড় ভাই যারা আছেন, দাদারা যারা আছেন, তারা এই সিদ্ধান্তটা নিবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি এখানে লয়ার সহকারী হিসেবে আছি। আমি পার্ট টাইম একটা জব করি। আর আমার নাম অনন্ত কুমার রায়, আমার বাড়ি যশোর। আমি যশোর থেকে এখানে আসছি শুনে, যশোর থেকে আমি যশোরের রানিং থেকে আসছিলাম, ওই শুনে আমি এখানে চলে আসছি। আমি আসছিলাম মূলত ওখানে স্বামীবাগের ওইদিকে একটা কাজে আসছিলাম আমি। তো ওনার ধন্যবাদ। দর্শক, আমরা একজন ইসকনের সমর্থনকারীর কথা শুনছিলাম। তিনি যেমনটি বলছেন, আসলে তাদের অধিকার নিয়ে তারা রাজপথে এসেছেন, এবং সেই অধিকারের বিষয়ে সোচ্চার অবস্থান বা তাদের দিক নির্দেশনা যিনি দিচ্ছেন, চিন্ময় দাস, তাকে গ্রেফতার করার প্রতিবাদ স্বরূপ তারা এখানে এসেছেন। এবং সর্বশেষ আমরা যেমনটি জানতে পারলাম যে এখান থেকে কিছু লোক তারা শাহবাগের দিকে গিয়েছেন, এবং এখানে কিছু লোক আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে অবস্থান করছে, এবং ডিবির কার্যালয়ের ভেতরে যাকে গ্রেফতার করে আনা হয়েছে তার সাথে জিজ্ঞাসাবাদ করার পরবর্তী সময়টিতে জানানো হবে আসলেই তাকে ছেড়ে দেওয়া হবে কিনা, এবং তাকে ছেড়ে দেওয়া এবং রাখার উপরে নির্ভর করবে যে তারা শাহবাগে তাদের যে কর্মসূচি বা তাদের যে অবস্থান সেটি কি হবে। তো সব মিলিয়ে আমরা আপনাদেরকে সরাসরি ডিবি কার্যালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ডিবি কার্যালয়ের মেইন ফটকের সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান করছেন, এবং একই সাথে কিন্তু রাস্তার অপোজিট পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে ইসকনের কিছু সংখ্যক সংগঠনের যে সকল লোকজন রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান করছেন, এবং তাদের যে বিষয়টি আমি আবারও বলছি যে ভেতরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তীতে যদি তাকে আটক রাখা হয়, হয়তো বা তাদের কর্মসূচি ভিন্ন হতে পারে। ইতিমধ্যে তারা কিন্তু কিছু সংখ্যক লোক কিন্তু শাহবাগে গিয়েছেন, এবং পরবর্তীতে যদি তাকে আটক রাখা হয়, হয়তো বা তারা শাহবাগে অবস্থান নিতে পারেন। তবে দর্শক, আমরা যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই,
বাংলাদেশে এই হিন্দু সম্প্রদায় বিশেষ করে ইসকন যারা ইসকনে বিশ্বাস করে এবং এই যে সংগঠনটি সেই সংগঠনের নেতাকর্মীরা 8 দফার দাবির বিষয়ে তারা সরকার পতনের পর জোরদারভাবে আন্দোলন শুরু করেছে এবং সে কয়েকটি সমাবেশ তারা করেছে আমরা দেখেছি এবং বিশেষ করে 25শে অক্টোবর চট্টগ্রামের যে সমাবেশটি করেছে সেই সমাবেশের পরে থেকে কিন্তু যাকে গ্রেফতার করা হয়েছে চিন্ময় দাস তিনি কিন্তু বেশি আলোচনায় আসেন। একই সাথে তিনি সনাতন জাগরণ মঞ্চ নামের একটি তাদের সংগঠন রয়েছে সেখানকার মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। এছাড়াও কিন্তু তিনি ইসকনের একজন নেতা, তো তিনি কিন্তু সকল সমাবেশের নেতৃত্ব দিচ্ছেন এবং সেখান থেকে বিভিন্ন দফা তিনি ঘোষণা করছেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন উচ্ছৃঙ্খল বা বিভ্রান্তিকর মন্তব্য করায় তিনি আলোচিত হয়েছিলেন এবং 25 তারিখে তাদের যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশের পরবর্তী সময়টিতে আমরা দেখেছি যে তারা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা সেই পতাকা যে অবমাননা হয়েছে সেই অবমাননার পরে কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রদ্রোহী একটি মামলা হয়েছে, সেখানে কিন্তু 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই মামলাটি কিন্তু সেই নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করা হয়েছে এবং পরবর্তী সময়টিতে আজকে যে বিষয়টি ঘটেছে যে বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় দাসকে কিন্তু গ্রেফতার করা হয়, গ্রেফতার বলতে আটক করে নিয়ে আসা হয় ডিবি কার্যালয়ের ভেতরে এবং ডিবি কার্যালয়ে আনার পরবর্তী যে ইসকনের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু ডিবি কার্যালয়ের সামনে আসেন এবং আসার পরবর্তী সময়টিতে আমরা আসার পরেই যেমনটি দেখতে পেয়েছি যে অনেকেই তাদের নেতৃত্ব দিয়ে চলে গিয়েছেন, অর্থাৎ তাদের নেতৃত্বে অনেকে চলে গিয়েছেন এবং অনেকেই কিন্তু আবার এখানে অবস্থান করছেন এবং একজনের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পারলাম তারা বলছেন যে তাদের যে এখানে অবস্থান সেই অবস্থান এবং শাহবাগে তাদের যে অবস্থানটি হবে সেটি নির্ভর করবে চিন্ময় দাসকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তীতে তাকে যদি আটক রাখা হয় তাহলে তাদের কর্মসূচি ব্যতিক্রম হতে পারে এবং যদি তাকে গ্রেফতার বা আটক না রাখা হয়, যদি ছেড়ে দেওয়া হয় তাহলে হয়তো তাদের কর্মসূচির ভিন্নতা হতে পারে। তো দর্শক, সরাসরি আমরা আপনাদেরকে ডিবি কার্যালয়ের সামনে থেকে এটি দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।